আজ থেকেই শুরু হোক ইংরেজির জয়, ভয় আর সন্দেহ সব দূরে যেন রয়। সহজ শেখা স্পষ্ট কথা দৃঢ় ভিত্তি গড়ি, টু দ্য পয়েন্ট ইংলিশে সফলতার পথ চলি। Please subscribe, like and share. Lesson 8, His First Flight, লিয়াম ও ফ্লাহার্টি। হিজ অর্থাৎ কোন একজনের প্রথম উড়ান, ফার্স্ট ফ্লাইট, ফ্লাইট মানে ওড়া। লিয়াম ও ফ্লাহার্টি কে ছিলেন? একজন আইরিশ নভেলিস্ট, অর্থাৎ ওনার বাড়ি হচ্ছে আয়ারল্যান্ড, সেখানকার তিনি ঔপন্যাসিক। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। লেজ কথার অর্থ হলো একটা পাহাড়ের খাঁজের মতো অংশ, যেখানে এই সিগাল অর্থাৎ এক বিশেষ প্রজাতির পাখি এরা সেখানে বাসা করে থাকে। তো সেই ছোট্ট সিগাল সে একাই ছিল, অ্যালোন মানে একা, অন হিজ লেজ। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তার দুই ভাই এবং তার বোন তারা অলরেডি ফ্লোন অ্যাওয়ে, উড়ে চলে গেছে, হ্যাড ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, আগের দিনই তারা উড়ে চলে গেছে। তাহলে ইয়াং সিগাল এখনও অবধি সেখান থেকে উঠতে পারেনি। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই, সে উঠতে খুবই ভয় পেয়েছে। উইথ দেম, তাদের সাথে, অর্থাৎ গতদিন তারা যখন উড়েছে তাদের সাথে এ উঠতে ভয় পেয়েছে। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক, যখনই সে কিনারার দিকে উড়ে গেছে, ব্রিঙ্ক মানে কিনারা, অর্থাৎ কিসের ব্রিঙ্ক? ব্রিঙ্ক অব দ্য লেজ, অর্থাৎ সে যে পাহাড়ের খাঁজের মতো অংশটিতে থাকে তার কিনারায় যখনই সে গেছে উড়বে বলে, তখনই সে ভয় পেয়েছে। হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল। দ্য গ্রেট এক্সপ্যান্স অব দ্য সি, যে বিশাল বিস্তৃত, এক্সপ্যান্স মানে যে বিস্তার, দ্য গ্রেট এক্সপ্যান্স অব দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ, অর্থাৎ নিচে মানে সেটা যে বিস্তৃত, স্ট্রেচ ডাউন বিনিথ, বিনিথ মানে সে নিচে দেখতে পাচ্ছে, যে লেজে, পাহাড়ের যে লেজটায় সে রয়েছে সেখান থেকে নিচের দিকে তাকিয়ে সে দেখতে পাচ্ছে যে সেই সুবিশাল বিস্তৃত সমুদ্র। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং তার সেই লেজ থেকে সেই সমুদ্র বেশ কয়েক মাইল নিচে। হি ফেল্ট সার্টেন, সে একদম নিশ্চিতভাবে অনুভব করেছিল দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানাগুলো তাকে সাপোর্ট করবে না। আসলে ইয়াং সিগাল তো সবেমাত্র সে হয়েছে, ওই জন্য সে এখনও ওড়েনি, এই প্রথম সে উড়বে। মানে যখনই পাখি ডিম ফুটে তাদের বাচ্চা হয় পাখিদের, তারা কিন্তু প্রথম তো একবার তো ওড়ে, একটা শিশু প্রথম তো সে মায়ের কোল থেকে নেমে হামাগুড়ি দেয়, তারপর কোনো একদিন এক পা করে ফেলতে ফেলতে সে হাঁটতে শেখে। ঠিক তেমনি পাখিরাও কি করে না, প্রথমে কিন্তু তারা ওড়ে না, তারপর প্রথম যেদিন ওড়ে, তো সেই প্রথম উড়বার কথা আমরা শুনব, ওই জন্য গল্পের নাম হিজ ফার্স্ট ফ্লাইট। সো হি বেন্ট হিজ হেড, সে তার মাথা নোয়ালো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। রাত্রে একা একাই সে ঘুমিয়েছিল যে গর্তটায়, হোল মানে গর্ত, সেই ছোট্ট গর্তটায় সে আবার ফিরে গেল। মানে উড়ব বলে যাচ্ছে, উৎসাহ নিয়ে যাচ্ছে, কিন্তু আবার ভয় পেয়ে যাচ্ছে। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, শ্রিলি মানে অত্যন্ত তীব্রভাবে, তীক্ষ্ণভাবে যে পাখিরা কর্কশ স্বরের যে ডাকে সেটাকে বলছে শ্রিলি। তো তার বাবা এবং মা তার কাছে এলো উড়ে এবং তাকে ডাকলো অত্যন্ত শ্রিলি, অত্যন্ত কর্কশভাবে তাকে ডাকলো। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, কিন্তু তার প্রাণ থাকতে সে নড়বে না, এমন একটা সে ভাব দেখাতে লাগলো, মানে সে ভয় পাচ্ছে। দ্যাট ওয়াজ 24 hours এগো, অর্থাৎ এখন থেকে প্রায় 24 ঘন্টা আগের কথা এতক্ষণ আমরা শুনলাম। সিন্স দেন, তখন থেকে নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তার কাছে আর কেউ আসেনি। দ্য ডে বিফোর, আগের দিন, হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার যে ভাইরা এবং বোন তাদের সঙ্গে তার বাবা মারা আগেই উড়ে চলে গেছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, বাবা মা তার ওই দুই ভাই এবং বোনকে শেখাচ্ছিল উড়বার কসরত, আর্ট অফ ফ্লাইট, কীভাবে উঠতে হয়। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ,
কিভাবে মাছের জন্য ছো মারতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট রিং। সে দেখেছিল এই লেজ থেকেই, দূর থেকেই লেজে বসে বসে সে দেখেছিল কিভাবে তার ভাই বা দাদা যাই বলো ব্রাদার কি করেছিল, তার প্রথম আড়িং মাছটা ধরেছিল। আড়িং মাছ এক রকমের মাছ, এই শিগালরা খেতে ভালোবাসে বা তারা এটাই তাদের প্রধান খাদ্য, তারা সেটা খায়। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, এবং যখন তার ভাই বা দাদা প্রথম যখন আড়িং মাছটা ধরল তখন তার মা বাবা কত গর্বের সঙ্গে তার চারপাশে উড়ছিল। তার বাবা মা কিন্তু খুব গর্বিত হয়েছিল। দ্য সান ওয়াজ অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য আস্তে আস্তে আকাশে উঠছিল। ব্লেজিং ওয়ার্মলি, অত্যন্ত উষ্ণভাবে জলজল করে জ্বলছিল। ব্লেজিং মানে জলজল করে জ্বলা, ওয়ার্মলি মানে উষ্ণতার সাথে। অন হিজ লেজ, তার সেই পাহাড়ের যে খাঁজটায় পাখিটি রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড কিরণ দিচ্ছিল সূর্য। দ্যাট ফেসড দ্য সাউথ, এবং সেই লেজটা কোন দিকে ফেস করেছিল? সাউথের দিকে। হি ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। গত রাত থেকে এখনও পর্যন্ত সে কিচ্ছু খায়নি। কারণ কি বলতো, ও যেহেতু উঠতে চাইছে না, ওকে মা বাবা কোনো খাবারও দিচ্ছে না, কারণ খাবার দিলে ওর ভয়টা কাটবে না। অন্তত যদি খিদের তাড়নায় সে উঠতে চেষ্টা করে, সেই জন্য তাকে কিন্তু কোনো খাবার দিচ্ছে না। যাই হোক, আর সেই জন্য যেহেতু সে অভুক্ত রয়েছে, তার খিদে পেয়েছে, তাই তার গরমটা কিন্তু আরও বেশি করে লাগছে। দেখো হিট, সেই জন্য সেই হিটটা তার গায়ে খুব লাগছিল। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড। স্ক্র্যাপ মানে টুকরো, তার কাছে এখন একটা দানা পানিও ছিল না, কোনো খাবারের টুকরোই ছিল না। লেফট ইন দ্য স্ট্র নেস্ট। স্ট্র নেস্ট মানে খড়ের যে বাসা, খড়কুটো দিয়ে যে বাসা বানানো হয়েছে, সেখানে এক টুকরো খাবারও ছিল না। হিজ লিটিল বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ। তার সেই ছোট্ট শরীরটি এদিক ওদিক নড়বড় করছিল। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে সামনে পিছনে, ট্রটেড মানে সে একটু টলমল করে হাঁটছিল অন দ্য লেজ। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। না উড়েই কী করে বাবা মায়ের কাছে যাওয়া যায়, সেইভাবে যাওয়ার কোন একটা উপায়, মিনস মানে উপায় সে খুঁজছিল। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন এ শিয়ার ফল। কিন্তু তার দুদিকেই, যেখানে তার লেজটা ছিল, তার সেই কি বলে, তার যে ওই পাহাড়ের যে খাঁজটা ছিল, তার দুদিকই শেষ হয়েছিল, তার দুপ্রান্তে কী ছিল? শিয়ার ফল, অর্থাৎ একদম খাড়া ঢাল। উইথ দ্য সি বিনিথ, এবং নিচে ছিল সেই বিশাল সমুদ্র। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং। অবশ্যই সে সেখানে উড়ে যেতে পারতো না উড়েই, তাদের কাছে পৌঁছতে পারতো না উড়েই। ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। ক্লিপ মানে হচ্ছে যে শৈলশিরা, পাহাড়ের গায়ে যে খাঁজগুলো থাকে সেইগুলোকে ক্লিপস বলা হয়। তো সেই ক্লিপস বরাবর উত্তর দিকে সে যদি হাঁটতে পারতো তাহলে না উড়েই সে যেতে পারতো। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক। কিন্তু তারপর তো সেই খাড়া ঢাল, সে কি করে হাঁটবে? দেয়ার ওয়াজ নো লেজ। সেখানে তো কোনো লেজ নেই, সেখানে তো কোনো রাস্তা নেই যাওয়ার। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই। এবং সে তো একটা মাছিও ছিল না। সে যদি মাছি হতে পারতো কি সুন্দর সে উড়ে চলে যেতে পারতো, কিন্তু সে তো মাছিও নয়, তাই না? এটা একটা খুব সুন্দর মজার কথা বলা হয়েছে যে সে তো ফ্লাই ছিল না, তাহলে সে কি করে উড়বে? হি স্টেপ স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। ধীরে ধীরে সে কী করলো, সেই লেজের যে কিনারা সেদিকে সে গেল। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। এক পায়ে সে দাঁড়ালো, আর একটা পা ডানার মধ্যে মানে পেটের তলায় যে পালকের মধ্যে সেখানে সে লুকিয়ে রাখলো। দেখবে অনেক সময় পুকুর পাড়ে তোমরা যদি যাও, দেখবে হাঁসগুলো যখন বিশ্রাম নেয় তখন এক পা তুলে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। ক্লোজিং ওয়ান আই, এক চোখ বন্ধ করে, অ্যান্ড দেন দ্য আদার, তারপর আর একটা চোখ বন্ধ করে। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। সে ভান করতে লাগলো। প্রিটেন্ডেড মানে ভান করা, অভিনয় করা। অভিনয় করতে লাগলো টু বি ফলিং অ্যাসলিপ, সে যেন ঘুমিয়ে পড়ছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। তবুও সে এরকম একটা অভিনয় করছে সে জানে, বাট তার বাবা মা তো জানে না। তো সে মনে মনে কি চাইছে যে তার বাবা মা তার কষ্টটা দেখে তার কাছে উড়ে আসুক, তাকে কিছু খাবার দিক। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটিউ। সে দেখলো প্লেটিউ মানে যে জলের মধ্যেই একটু কোথাও উঁচু স্থল, অর্থাৎ একটু ডাঙা মতো। এমনি প্লেটিউ মানে মালভূমি, কিন্তু এখানে প্লেটিউ মানে বলা হয়েছে কি না, যে একটা ডাঙা মতো জায়গা সেখানে। দে ওয়ার ডুজিং, তারা সেখানে ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস শাং ইনটু দেয়ার উইংস, তাদের ডানার মধ্যে তাদের মাথাগুলোকে ঢুকিয়ে তারা বিশ্রাম নিচ্ছিল। হিজ ফাদার ওয়াজ
প্রিনিং হিজ ফিদার্স, তার বাবা তার পালকগুলোকে, গায়ের পালকগুলোকে প্রিনিং করছিল। অর্থাৎ এক রকমের তাদের, তোমরা জানো যে পাখিদের পিছনের অংশে, তাদের শরীরের পিছনের দিকে একটা করে তৈলগ্রন্থি থাকে, সেখান থেকে তারা ঠোঁটে করে তেল বের করে এবং সেটা গায়ে মাখে। তার জন্য কি হয়, তাদের পালকগুলো খুব স্মুথ হয়। তো তার বাবা তাই করছিল, প্রিনিং, সেই পালকগুলোকে একটু স্মুথ করে নিচ্ছিল অন হিজ হোয়াইট ব্যাক, তার সাদা মতো যে পিঠটা, সেই পিঠের জায়গাটা। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, সে দেখল মা কিন্তু তার দিকেই খেয়াল করে রয়েছে। সি ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য লিটল হাই হাম্প অফ দ্য প্লেটিউ, প্লেটিউয়ের মধ্যে যে আবার একটা উঁচু মতো জায়গা, হাম্প মানে কুঁজ, কিন্তু এখানে কুঁজ নয়, তার মধ্যে একটা যে উঁচু মতো জায়গা, সেখানে তার মা দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ, এবং মা এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইড অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, একেই খিদে পেয়ে রয়েছে, এমন অবস্থায় মা যখন খাচ্ছে এবং সে খেতে পাচ্ছে না, এসব দেখে সে কিন্তু পাগলের মতন করতে লাগলো। গি গা গা হি ক্রাইড, তাদের ভাষা, পাখিদের ভাষা, গি গা গা করে সে চিৎকার করলো। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, যার মানে অনেকটা এরকম যে আমাকে এখানে খাবার এনে দাও। গোলাহ, সি স্ক্রিম ব্যাক, তার মা তখন গোলাহ টাইপের কিছু একটা সাউন্ড করলো, যে আয় এসে খেয়ে যা, এরকম টাইপের কিছু একটা বলতে চাইছে। হি কেপ্ট কলিং, সে ডেকেই চললো। হি মানে কিন্তু এখানে পাখিটা, হ্যাঁ, আর সি মানে হচ্ছে পাখিটার মা, ওই ইয়াং সিগাল হচ্ছে হি। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, এবং 1 মিনিট কি তারপরেই কি হলো, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, এই ইয়াং সিগালটা না আনন্দে চিৎকার করে উঠলো। কেন, কি হলো, আনন্দ চিৎকার করছে কেন? হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা তার কাছে এক টুকরো মাছ নিয়ে এসছে। অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, এবং কি করলো, দেখলো যে তার কাছে সেইটা নিয়ে উড়ে এসছে। কিন্তু when she was just opposite to him, ঠিক যে মুহূর্তে তার একদম উল্টো দিকে এসে দাঁড়িয়েছে তার মা, she halted, সে দাঁড়ালো, মা এসে দাঁড়ালো। her wings motionless, তার ডানাগুলো এক মুহূর্তের জন্য যেন গতিহীন হয়ে গেল। এটা কিন্তু অনেকটা সেই স্লো মোশনের মতো দেখাচ্ছে, হ্যাঁ। তার মা কিন্তু ভাসমান অবস্থাতেই আছে, কোথাও বসেনি, ভাসমান অবস্থাতেই ঠিক তার সন্তান, তার ইয়াং সিগালের কাছে এসে যখন দাঁড়িয়েছে, তখন এরকম সিচুয়েশন। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন দ্য রিচ অফ হিজ বিক, বিক মানে ঠোঁট, পাখির ঠোঁটকে বিক বলে। দ্য পিস অফ ফিশ, এই মাছের টুকরোটা, ইন হার বিক, মায়ের মুখে ঠোঁটে যে মাছের টুকরোটা, ওয়াজ অলমোস্ট উইদিন দ্য রিচ অফ হিজ বিক, ইয়াং সিগালের ঠোঁটের একদম নাগালের মধ্যে যেই না এসছে, সে অবস্থায় রয়েছে। হি ওয়েটেড আ মোমেন্ট, এক মুহূর্ত সে ওয়েট করলো, হি মানে এই ইয়াং সিগাল। ইন সারপ্রাইজ, অবাক হয়ে গিয়ে এক মুহূর্ত সে অপেক্ষা করলো যে কেন মা আরেকটু, কেন আমার কাছে আসছে না। ওয়ান্ডারিং হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, ওই যে কেন মা আরেকটু কাছে আসছে না। অ্যান্ড দেন ম্যাডেন বাই হাঙ্গার, তারপর খিদেই পাগল হয়ে গিয়ে হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে কিন্তু মাছের দিকে ছোঁ মারলো, একদম ছোঁ মারার চেষ্টা করেছে যে মা এগিয়ে না এলে কী হবে, আমি ছোঁ মেরে নেব। কিন্তু মা তো এটাই চাইছিল, ছোঁ যেই না মারতে গেছে অমনি দেখো তার পা স্লিপ করে গেছে। আর মা ওটাই চাইছিল যে ওই লেজ থেকে পড়ে গেলেই, অনেক উঁচু থেকে যখন নিচে পড়ে গেলেও অসুবিধা নেই, কারণ নিচে জল রয়েছে, সে তো জলে ভাসবে। আর এতটা উঁচু থেকে ও পড়বে না, তার মধ্যে ও পাখি তো না, যতই হোক, যেই না ডানা অটোমেটিক্যালি সে দুপাশে বাড়িয়ে দেবে, তখনই সে উঠতে শিখে যাবে। উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, স্পেস মানে যেন মহাশূন্য, ওই যে লেজ, পাহাড়ের উপরের যে লেজ, খাঁজের মতো অংশ, আর নিচের যে সমুদ্র, তার মাঝের যে স্পেসটা, যে শূন্যস্থান, সেইখানে প্রচণ্ড জোরে চিৎকার করে সে পড়ে গেল। সে পড়তে থাকলো বাইরের দিকে এবং নিচের দিকে, বাইরের দিকে মানে লেজ থেকে বাইরের দিকে এবং নিচের দিকে। দেন টেরর সিজড হিম, তারপর ভয়ে সে যেন স্তব্ধ হয়ে গেল। সিজড মানে তাকে একদম কাবু করে দিল ভয়। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তার হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু পাখি না, একটু আগেই বললাম পাখি তো এই ভয় বেশিক্ষণ ওর থাকবে না, কারণ রক্তে রক্তে ওর মধ্যে ওরা ব্যাপারটা আছে। তো ওই ভয়টা তার কাছে মাত্র কিছুক্ষণের জন্য লাস্ট করলো। লাস্ট মানে টিকে থাকা, এখানে লাস্ট মানে কিন্তু অন্য, এমনিতে লাস্ট মানে শেষ, আর এখানে লাস্ট মানে টিকে থাকা। তো তার মধ্যে সেই এক মুহূর্ত সেই ভয়টা টিকলো। দ্য নেক্সট মোমেন্ট, ঠিক পরের মুহূর্তে কি হলো, হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, অনুভব করলো, ফিলের পাস্ট টেন্স ফেল্ট, অনুভব করলো তার ডানাগুলো কি হচ্ছে, বাইরের দিকে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে নিজে নিজেই।
দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, বাতাস যেন ছুটে গিয়ে চলেছে, অত্যন্ত দ্রুত গতিতে গিয়ে চলেছে তার বুকের পালক ভেদ করে। দেন আন্ডার দ্য স্টমাক, এবার এটা অনেকটা স্লো মোশনের মতো ভাবো, মানে যেন বাতাসের কণাগুলো বা বাতাস কিভাবে স্লো মোশনে তার বুক চিরে, মানে বুকের পালক চিরে তারপর তার আস্তে আস্তে স্টমাক অর্থাৎ তার পেটের মধ্য দিয়ে গেল, অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, তারপর ডানার মধ্য দিয়ে সেই বাতাস যেতে লাগলো। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, অনুভব করলো তার ডানার ঠিক অগ্রভাগগুলো যেন বাতাস কেটে গিয়ে চলেছে, যেমন করে প্লেন বাতাস চিরে গিয়ে যায় সেইভাবে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, হেডলং মানে একদম মাথা নিচের দিকে করে পড়ে যাওয়া, কোনো রকম কন্ট্রোলের বাইরে চলে গিয়ে যখন কেউ পড়ে যায় তখন তাকে হেডলং বলা হয়। যাই হোক, তো সে অনুভব করলো সে কিন্তু আর একটানা পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, সে যেন আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে, ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, কিন্তু সে সোরিং করলেও সে নিচের দিকে পড়ছে, বাইরের দিকে, যে একটু আগেই বলা হয়েছিল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস, সেটাই ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, আর কিন্তু সে ভয় পাচ্ছে না, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, আর নো লঙ্গার মানে আর সে বেশিক্ষণ সেই ভয় কিন্তু পেল না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, তারপর সে একবার তার ডানাটা ঝাপটালো, অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, এবং সে ওপরের দিকে উঠে গেল, তাই না? যখনই তুমি ডানা ঝাপটাবে বাতাসের মধ্যে সে কিন্তু ওপর দিকে উঠে আসতো, পাখি তো না, বাতাস তো তার গায়েও তো অনেক বায়ুথলি আছে তোমরা জানো, এবং সেই জন্য তাদের বডি খুব হালকা হয়। হি আটার্ড এ জয়াস স্ক্রিম, উঠতে পেরেছে দেখে সে আনন্দের সঙ্গে চিৎকার করলো, অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, আবার ডানাগুলোকে ঝাপটালো। হি সোর্ড হায়ার, যেই না ডানা ঝাপটালো আবার সে একটু উপরের দিকে উঠে গেল। হিজ মাদার ফ্লু পাস্ট হিম, তার পাশ দিয়ে তার মা উড়ে চলে গেল। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, মা যখন পাশ দিয়ে উড়ে গেল, মায়ের ডানার যে আওয়াজ, বুঝতে পেরেছো? এমনিতেও জানো তোমরা যে যখন আকাশে রকেট ওড়ে কেমন আওয়াজ হয়, সেরকম। হ্যাঁ, হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, তো ছেলে যখন জোরে চিৎকার করেছিল যে স্ক্রিম, তখন মাও তাকে স্ক্রিম করে উত্তর দিল, মানে ওদের ভাষায়। দেন হিজ ফাদার ফ্লু ওভার হিম, তারপর তার ওপর দিয়ে তার বাবা এবার উড়ে চলে এলো। দেখেছো যেমন করে আমাদের এয়ারফোর্সের যে সোলজাররা কীভাবে একটার ওপর দিয়ে আরেকটাকে কীভাবে কসরত দেখায় না এই রকেটের, সেরকম যেন এখানে হচ্ছে স্ক্রিমিং। তো বাবাও চিৎকার করতে করতে, মানে ছেলেকে উৎসাহ দিতে দিতে উড়ে চলে গেল। দেন হি saw his two brothers and his sister flying around him, তারপর তো সে দেখলো তার দুই ভাই এবং তার বোন, তারাও তার সঙ্গে একসঙ্গে সবাই উঠতে শুরু করেছে। হি saw a vast green sea beneath him, সে দেখতে পেল সে যখন উঠছিল তার নিচে বিশাল এক সমুদ্র। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ, সে তার যে বিগটা, তার যে ঠোঁটটা একটু সাইডের দিকে সরালো যাতে করে সে দেখতে পায়। দেখার জন্য তোমরা জানো যে ওদের কিন্তু পাখিরা কিন্তু দুটো চোখে দুটো ভিশন, বাই ভিশন ওদের সৃষ্টি হয়, তো সামনে কোনো কিছু তারা দেখতে পায় না, সামনের কাউ কিছু দেখতে গেলে তাদেরকে মাথাটা ঘোরাতে হয়। তো যাই হোক, সে সাইডওয়েজ তার বিগটাকে সে সরালো পাশের দিকে। অ্যান্ড ক্রাউড অ্যামিউজলি, আনন্দে সে চিৎকার করে উঠলো। এখানে ক্রো মানে চিৎকার করা। আচ্ছা, হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার সামনেই। গ্রিন ফ্লোর কোনটাকে বলা হয়েছে? ওই যে সমুদ্রের যে সবুজ জল, সেটাকে গ্রিন ফ্লোর বলা হয়েছে। এটা গ্রিন ফ্লোর কে ভেবেছে? এই ইয়াং সিগালটা ভেবেছে। আসলে এটা মোটেই ফ্লোর না, ওটা কিন্তু ওই সমুদ্রের জলের উপরই তল। যাই হোক, সে দেখলো তার বাবা মা, তার ভাইরা, তার বোন সবাই কিন্তু ওখানে গিয়ে বসেছে ওই ইয়েটার মধ্যে, ফ্লোরটার মধ্যে। দে ওয়ার বেকনিং হিম, তাকে তারা ইশারায় ডাকছিল। বেকন করা মানে ইশারায় ডাকা। কলিং শ্রিলি, প্রচণ্ড চিৎকার করে তীক্ষ্ণ আওয়াজ করে তারা ডাকছিল। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, এই যে বললাম সে ভেবেছিল ওটা একটা শক্ত জায়গা, সে তার এতদিন সে কোথায় ছিল? লেজের মধ্যে ছিল, লেজটা একটা শক্ত জায়গা, ওই জন্য সেটাকেও একটা শক্ত জায়গা ভেবেছে। এ তো সে প্রথম ফিল করছে না, জীবনে যা করছে সব প্রথম, যার জন্য তার কোনো অভিজ্ঞতা নেই, সেটাই। হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সে সেই সবুজ সমুদ্রে পা দিয়ে দাঁড়াবে বলে পাটা বাড়ালো, কিন্তু হলো কি? হিজ ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি, তার পা কিন্তু সমুদ্রে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, তারপর তার পেটটা সেই জলটা ছুঁলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, আর কিন্তু সে ডুবলো না। কী করে ডুববে? তার 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 বডি তো হালকা, তাই না? হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে জলের মধ্যে ভাসছিল। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং,
তার চারপাশে তার পরিবারও কিন্তু একসঙ্গে আনন্দে সবাই চিৎকার করছিল, প্রেইজিং হিম, প্রেইজ করা মানে প্রশংসা করা, তাকে সবাই প্রশংসা করছিল। হি মেড হিজ ফার্স্ট ফ্লাইট, এইভাবেই সে তার প্রথম উড়ান দিয়েছিল। তাহলে এইভাবেই আমরা এই ইয়াং সিগাল, দেখো দেখতে পাচ্ছ ইয়াং সিগাল কেমন উঠছে, তাই না? এই হচ্ছে তার প্রথম উড়ান। আমাদের টেক্সটটা পড়া হলো, এবার আমরা দেখে নেব এক্সারসাইজ। দেখো প্রথমে comprehension exercise 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অপশনগুলোর থেকে সঠিক উত্তরটি বেছে নাও। অ্যাট নাইট, রাত্রিবেলা, দ্য সিগাল স্লেপ্ট ইন এ লিটল, রাত্রিবেলা সেই সিগাল কোথায় ঘুমিয়েছিল? একটি ছোট্ট হোল মানে হচ্ছে গর্ত, এটা গর্তের মধ্যে ঘুমিয়েছিল। দ্য লেজ ওয়াজ ফেসড, সেই লেজটি, পাহাড়ের খাঁজটি বা তার বাসাটি কোন দিকে মুখ করেছিল? ফেস দ্য সাউথ, দক্ষিণের দিকে মুখ করেছিল। এর হচ্ছে 3 প্রশ্ন, দ্য কালার অফ দ্য সিগালস বডি ওয়াজ গ্রে, তার গায়ের রং ছিল ধূসর। দ্য 2 ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ দ্য সিগাল ওয়ার লাইং অন দ্য প্লেটিউ, তারা কিন্তু একটা প্লেটিউয়ের মধ্যে শুয়েছিল, লাইং। 5 বলছে দ্য মাদার সিগাল হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, মা সিগাল কী করেছিল? এক টুকরো মাছ নিয়ে গেছিল তার সন্তানের কাছে। এক্সারসাইজ 2, এখানে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, 15টি শব্দের মধ্যে উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগালস ওল্ডার ব্রাদার, সিগালের যে দাদা তার প্রথম যে ক্যাচ, প্রথম সে কি ধরেছিল? অ্যান আরিং, দেখো শুধুমাত্র উত্তরটা লিখলাম, হোয়াটের জায়গায় উত্তর লিখলাম অ্যান আরিং, আর বাকি যা ছিল তাই লিখলাম। তাহলে প্রশ্ন থেকে উত্তর লেখাও সহজ, শিখে নিতে হবে আমাদের কীভাবে উত্তর লিখতে হয়। তাহলে কি হচ্ছে? অ্যান আরিং ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য ইয়াং সিগালস ওল্ডার ব্রাদার, তাহলে সেই ইয়াং সিগালের যে ভাই, বড় ভাই, সে কী করেছিল? প্রথম সে কী ধরেছিল? একটি আরিং মাছ। এই হয়ে গেল। বি, হোয়াই ডিড দ্য সিগাল ফিল দ্য হিট, কেন তার প্রচণ্ড গরম লাগছিল? দ্য সিগাল ফেল্ট হিট, সেই সিগাল তার গরম লাগছিল বিকজ, এই বিকজ থেকে তোমাকে নিজেকে লিখতে হবে, আর এইখানটা দেখো কোয়েশ্চেন ধরেই লিখেছি কালো অংশটা, বিকজ হি হ্যাড নট ইটেন এনিথিং সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। আর তোমাদের তো পরীক্ষাতে যদি আসে বা যখন আসে তখন তো প্যাসেজটা দেওয়া থাকে, সেখান থেকে লিখতে হয়। হি হ্যাড নট ইটেন এনিথিং সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, গত রাত থেকে সে যেহেতু কিচ্ছু খায়নি, ওই জন্য তার প্রচণ্ড গরম অনুভব করছিল। সে দুর্বল ছিল, তো ওই জন্য দুর্বল হলে সবটাই বেশি বেশি লাগে। এবার কি বলছে? সি, হোয়াই ডিড দ্য সিগাল ডাইভ অ্যাট দ্য ফিশ, কেন সেই মাছের দিকে সে ছোঁ মেরেছিল? কেন বলো তো? বিকজ হি ওয়াজ ভেরি হাংরি। পুরোটা কীভাবে লিখবো? দ্য ইয়াং সিগাল ডাইভড, ডাইভড কেন করলাম? ডিড প্লাস ডাইভ মিলে কি হয়ে যায়? ডাইভড। দ্য ইয়াং সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ বিকজ হি ওয়াজ ভেরি হাংরি। নেক্সট হচ্ছে ডি, হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য সিগাল সোর্ড আপওয়ার্ড, কী হয়েছিল যখন উপরের দিকে উঠেছিল সেই সিগালটা? ওয়েন দ্য সিগাল সোর্ড আপওয়ার্ডস হি মেড এ জয়ফুল স্ক্রিম, সে আনন্দের সঙ্গে চিৎকার করেছিল। অ্যান্ড ফ্ল্যাপ দ্য উইংস এগেন, সে তার ডানাটা আবার ফ্ল্যাপ করেছিল, পুনরায় সে তার ডানাটা ঝাপটেছিল। এক্সারসাইজ 3, এখানে কি বলছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25 শব্দের মধ্যে উত্তর লেখো। হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড when he ran forward to the brink of the ledge, যখন সে তার লেজে, তার সেই বাসাটার কিনারায় গেছিল, ছুটে গেছিল তো উড়বে বলে, কিন্তু ভয় পেয়ে গেল কেন? হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড, কেন ভয় পেয়ে গেল? when the seagull ran towards the edge of the ledge, যখন সেই তার লেজের এজের দিকে ছুটে গেছিল, he was afraid, সে ভয় পেয়ে গেছিল। কেন না? he thought of falling into the sea below, সে নিচের যে সমুদ্র সেখানে পড়ে যাওয়ার ভয় পেয়েছিল, পড়ে যাওয়ার কথা সে ভাবছিল। he also thought his wings would not support him, সেটাও ভেবেছিল তার ডানা হয়তো তাকে সাপোর্ট করবে না, তার ডানা তার সঙ্গ দেবে না, তাহলে সে পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য সে ভয় পাচ্ছিল। বিয়ের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য সিগালস 2 ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্লেটিউ, সে প্লেটিউয়ের মধ্যে তার 2 ভাই এবং তার বোন কী করছিল? দ্য ইয়াং সিগালস 2 ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার লাইং অন দ্য প্লেটিউ, তারা সেখানে শুয়েছিল। দে ওয়ার ডোজিং, তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস শাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের ডানার মধ্যে মাথাগুলোকে শাঙ্ক অর্থাৎ ঢুকিয়ে রেখেছিল। এমনি শাঙ্ক মানে ডুবে যাওয়া, এবার পালকের মধ্যে তাদের মাথা ডুবে রেখেছে, নরম নরম পালকে, ওই জন্য শাঙ্ক কথাটা বলেছে। ঠিক আছে। শীতে বলেছে হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য সিগালস ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, তো যখন তার পাগুলো ডুবে গেল, একদম গল্পের শেষে মনে আছে যখন সমুদ্রে তার পা ডুবে গেল, তখন তারপরে কি হলো?
When the seagull's feet sank into the sea, his belly touched the water. তার বেলি তখন জলটা ছুঁয়ে নিল। And he sank no further. সে কিন্তু আর ডুবলো না। He was floating on the sea. সে কি করলো? সে সমুদ্রে ভাসতে শুরু করলো। এরপরে রয়েছে গ্রামার। গ্রামারগুলো শিখতে হবে। আমরা কিন্তু গ্রামারগুলো খুব ডিটেলে শিখবো যখন গ্রামারেরই পার্টিকুলার ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখে নেবে। হ্যাঁ, এটা যেমন ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই যখন গ্রামার তোমরা ভিডিও দেখবে তখন আরও ভালো করে শিখতে পারবে। এখন আমরা এক্সারসাইজ অনুযায়ী পরপর বলছি, শোনো। এক্সারসাইজ 4-এ বলেছে যে এই যে পার্টস অফ স্পিচগুলো দেওয়া হয়েছে, 4টে দেওয়া হয়েছে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। জানবে বেশ কিছু কিছু শব্দ আছে যারা কিন্তু নিজেদের রূপগুলোকে না কি করে, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে পরিবর্তন করে। যেমন বিউটি হচ্ছে নাউন ফর্ম, তার আবার ভার্ব ফর্ম হচ্ছে বিউটিফাই, তার অ্যাডজেক্টিভ ফর্ম বিউটিফুল, আর অ্যাডভার্ব হচ্ছে বিউটিফুলি। সাধারণত অ্যাডজেক্টিভ ফর্মের সাথে LOI অ্যাড করলে অ্যাডভার্ব হয়, সবসময় তা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে। ডেঞ্জার, তার ভার্ব হচ্ছে এনডেঞ্জার, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, আর অ্যাডভার্ব ডেঞ্জারাসলি। দেখো ডেঞ্জারাসের সঙ্গে LOI অ্যাড হয়েছে, বিউটিফুলের সঙ্গে LOI অ্যাড হয়েছে। কেয়ারফুলনেস হচ্ছে নাউন ফর্ম, কেয়ার হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ারফুল, আর অ্যাডভার্ব হচ্ছে কেয়ারফুলি। স্ট্রেংথ হচ্ছে ক্ষমতা, জানো স্ট্রেংথ হচ্ছে নাউন ফর্ম। স্ট্রেনদেন অর্থাৎ কোনো কিছুকে ক্ষমতা বাড়ানো বা ক্ষমতা দান করা, ভার্ব ফর্ম। স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্ট্রংলি হচ্ছে অ্যাডভার্ব। এক্সারসাইজ 5 কি বলছে এবার দেখো, বলছে রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। যেমন করে বলা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, যেমন দেখো অনেস্টি, এইগুলোকে চেঞ্জ করে রিরাইট করো। এই চেঞ্জ করে রিরাইট করতে গেলে কিন্তু তোমাদের বাক্যটাকেও বদলাতে হবে। যেমন একটার আমি ভালো করে বাংলা বুঝিয়ে দিই, শোনো। হি ইজ নোন ফর হিজ অনেস্টি। অনেস্টি মানে সততা। এখন তোমাকে বলছে যে না, এই সততা হচ্ছে নাউন ফর্ম, তুমি এটার অ্যাডজেক্টিভ দিয়ে এটাকে রিরাইট করো। তাহলে সততার অ্যাডজেক্টিভ ফর্ম কি? তাহলে সৎ, কোনো একজন মানুষ সৎ যখন হয় তখন তাকে বলে অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। হ্যাঁ, আর সততা হচ্ছে বিশেষ্য। তাহলে তোমাকে বলছে অনেস্টি আছে, কিন্তু অনেস্টির এবার তোমাকে প্রথম জানতে হবে কি, অনেস্টির অ্যাডজেক্টিভটা কি। কারণ অনেস্টির অ্যাডজেক্টিভ অনেস্ট, আর বাক্যটা দেখো কীভাবে বদলাচ্ছে। হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য পরিচিত। এখানে বলছে হি ইজ নোন অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, তাই না? তাহলে দেখো ম্যান কথাটা ছিল না, ম্যান কথাটা অ্যাড করলাম, অ্যান কথাটা অ্যাড করলাম, ম্যান অ্যাড হলো, আর ম্যানের অ্যাডজেক্টিভ হয়ে গেল অনেস্ট। তাহলে অনেস্টির অনেস্ট ফর্মও হলো, বাক্যটাও কিন্তু ঠিক থাকলো। কি না, তিনি একজন সৎ মানুষ হিসাবে পরিচিত। পরেরটা দেখো, হি স্পোক উইথ কাইন্ডনেস, তিনি খুব মহানুভবতার সাথে কথা বলেছিলেন। তাহলে কাইন্ডনেস হচ্ছে নাউন ফর্ম, কী বলেছে, অ্যাডভার্ব করো। তাহলে কাইন্ডনেসের অ্যাডভার্ব প্রথমে কি তোমাকে জানতে হবে, অ্যাডভার্ব হচ্ছে কাইন্ডলি। এবার রিরাইট দেখো কি করে, হি স্পোক উইথ কাইন্ডনেস, হি স্পোক কাইন্ডলি। এই স্পোকটা কিন্তু ভার্ব, ভার্বকে মডিফাই করলো, ওই জন্য কাইন্ডলি হয়ে গেল। দ্য সান শোন ব্রাইটলি, তাই না? কী বলছে না, সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল। তাহলে কি হলো, ব্রাইটলির নাউন ফর্ম। একটা কথা তোমাদের ক্লু দিই এখানে, অ্যাডভার্ব থেকে যখনই নাউন ফর্ম করতে বলবে একটা উইথ লাগাবে আগে, ঠিক আছে? আর অনেক ক্ষেত্রে নাউনের সাথে কি যোগ হয়, মানে নাউন করলে শব্দের শেষে নেস যোগ হয়। যেমন দেখো ব্রাইটলি তার নাউন ফর্ম ব্রাইটনেস, দেখো উইথ ব্রাইটনেস। তাহলে কি বলছে, দ্য সান শোন ব্রাইটলি, সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল, সেটাই বলছি। দ্য সান সাইন্স, সাইন্স হবে না, সোনই হবে। দ্য সান সোন উইথ ব্রাইটনেস, ওকে, ঔজ্জ্বল্যতার সাথে কিরণ দিয়েছিল। সি গেভ আ ওয়াইজ জাজমেন্ট, সে দিয়েছিল একটি খুব বুদ্ধিদীপ্ত বা খুব সুবিচার সম্পন্ন একটা জাজমেন্ট, ওয়াইজ জাজমেন্ট। হ্যাঁ, তাহলে এটা বলছে কি না, ভার্ব ফর্ম করো। জাজমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে জাজ, তার পাস্ট টেন্স ওই জন্য জাজড। তাহলে আমরা গেভটা থেকে পেলাম যে পাস্ট টেন্স, তার পাস্ট টেন্স হচ্ছে, জাজের পাস্ট টেন্স হচ্ছে জাজড। তাহলে সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, সি জাজড ওয়াইজলি, ঠিক আছে? গ্রামার হলো। এবার হচ্ছে কম্পোজিশন অর্থাৎ রাইটিং সেকশন। এক্সারসাইজ 6 এখানে বলেছে একটা প্যারাগ্রাফ লেখো উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ওয়াটার সাইকেল। কী করে জলচক্র পৃথিবীতে চলতে থাকে, জল কিভাবে সূর্যের তাপে আকাশে যায়, আবার আকাশে মেঘে পরিণত হয়, মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। তো এই যে চক্র আকারে চলতে থাকে, ভূগোলে তোমরা পড়েছো, সেটা আবার ইংলিশে বলেছে একটা ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট তোমাকে দেওয়া হলো। ফ্লো চার্ট মানে তোমরা জানো
প্রসেস রাইটিংয়ে ফ্লো চার্ট দেওয়া থাকে। তো এই যে ফ্লো চার্ট, ওয়াটার এভাপোরেটস ফ্রম দ্য ওয়াটার বডিজ। ওয়াটার বডি মানে কি? জলের যে নানা রকমের উৎসগুলো, যেমন পুকুর, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, এইগুলোকে বলে ওয়াটার বডিজ। তো ওয়াটার বডিগুলো থেকে জল এভাপোরেট করে, মানে বাষ্প হয়ে যায়। রাইজেস অ্যাজ ভেপার, তারপর তারা বাষ্পের মতন ওপরে যায়, ওপরে ওঠে। গেটস হেভিয়ার, তোমরা জানো কি না এই জলীয় বাষ্প যখনই ওপরে ওঠে ঠান্ডা হয়ে ভারী হয়, তাই না? হেভিয়ার মানে আরও তুলনামূলক বেশি ভারী হয়। কনডেন্সেস, অর্থাৎ সেইগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়। ফর্মস ক্লাউড, তারা উপরে গিয়ে ফর্ম করে, গঠন করে। কি গঠন করে? মেঘ। ফলস টু আর্থ অ্যাজ রেন, আবার বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। তাহলে এইটাকে তোমরা কি করবে? একটা প্রসেস রাইটিংয়ের মতন করে লিখবে। তাহলে প্রথমেই 2-1 লাইন আমরা সেটা নিয়ে লিখব। কি নিয়ে লিখছি না, ওয়াটার সাইকেল। একটা টাইটেল দিলে ভালো হয়, এখানে একটা তোমরা টাইটেল দেবে, হ্যাঁ, ওয়াটার সাইকেল, এটা দাগ দেবে। তারপর লেখা শুরু করবে কি, ওয়াটার সাইকেল ইজ দ্য ন্যাচারাল প্রসেস থ্রু হুইচ ওয়াটার মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। ওয়াটার সাইকেল হচ্ছে এমন এক প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে জল কি হয়, একদিক থেকে অন্য জায়গায়, পৃথিবীর একদিক থেকে অন্য দিকে যায়। ফার্স্ট, প্রথমেই, দ্য সান হিটস ওয়াটার ইন রিভার্স, লেকস, সিজ অ্যান্ড আদার ওয়াটার বডিজ। তাহলে নানা জায়গায় তোমার ধরো নদী, হ্রদ, সাগর বা সমুদ্র এবং অন্যান্য যে জলের উৎস রয়েছে সেখান থেকে কি হয়, সূর্য তাপ দিয়ে জলটাকে কি করে, মানে তাপ দেয়। তাপ দেওয়ার ফলে কী হবে, এই যে দ্য ওয়াটার এভাপোরেটস, তখন জল কি হয়, এভাপোরেট করে, অর্থাৎ বাষ্প হয়ে ওপরে ওঠে। অ্যান্ড রাইজেস ইনটু দ্য এয়ার অ্যাজ ওয়াটার ভেপার, জলীয় বাষ্প হিসাবে বাতাসের মধ্যে ওপরে উঠে যায়, বাতাসে ভর করে। অ্যাজ দ্য ভেপার গোজ হায়ার, এই যখন জলীয় বাষ্পগুলো আরও ওপরে যায়, ইট কুলস ডাউন, তখন সেইগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়। অ্যান্ড বিকামস হেভিয়ার, ঠান্ডা হলেই ভারী হয়। দেন ইট কনডেন্সেস টু ফর্ম টাইনি ড্রপলেটস, তারপর কি হয়, সেইগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট বিন্দু বিন্দু জলকরণে পরিণত হয়। দ্যাট গ্যাদার টুগেদার, সেইগুলো আবার একত্রিত একটার সাথে একটা কি হয়, একটার সাথে একটা ঠেকে যায়, এবং ঠেকে যাওয়ার পর তারা একত্রিত হয়ে আরও ভারী হয়। টু মেক ক্লাউডস, এবং এইভাবে তারা মেঘ গঠন করে। ওয়েন দ্য ক্লাউডস বিকাম ফুল অ্যান্ড হেভি, যখন এই মেঘগুলো সম্পূর্ণ হয়, সম্পূর্ণ মানে কি, যতটা জলীয় বাষ্প এলে সেই মেঘ থেকে বৃষ্টি হবে ততটা যখন হয়, এবং সেটা যখন হেভি হয়, দ্য ওয়াটার ফলস ব্যাক টু দ্য আর্থ অ্যাজ রেন, তখন বৃষ্টি হয়ে আবার কিন্তু পৃথিবীতে ঝরে পড়ে। দিস রেন ওয়াটার এগেন কালেক্টস ইন রিভার্স, লেকস অ্যান্ড ওশিয়ানস অ্যান্ড দ্য সাইকেল কন্টিনিউজ এগেন অ্যান্ড এগেন। তারপর কি হয়, এই বৃষ্টির জল পুনরায় কালেক্টস অর্থাৎ জড়ো হয়, ইন রিভার্স নদীতে, হ্রদে, মহাসাগরে বা সাগরে। অ্যান্ড দ্য সাইকেল কন্টিনিউজ, এইভাবে কিন্তু এই জলচক্র চলতেই থাকে, এগেন অ্যান্ড এগেন, বারবার। এই হচ্ছে আমাদের জলচক্র। এইবার হচ্ছে এক্সারসাইজ 7-এ তোমাদের একটা সামারি লিখতে দিয়েছে, ঠিক আছে? সামারি, তো সামারি কি না, যা এখানে দিয়েছে সেটাকে আবার ছোট করে তোমাকে 100 শব্দে লিখতে হবে। সামারি কথার মানে কি, তোমাকে পুরো প্যাসেজটা পড়তে হবে, পড়ার পর তোমাকে বুঝতে হবে যে কি বলতে চাইছে, তারপর তার সারমর্ম ছোট করে তোমাকে লিখতে পারতে হবে। তো তার জন্য বেশ 2-3 বার পুরো প্যাসেজটা পড়বে পরীক্ষায়, তারপর কিন্তু বুঝে নিয়ে তোমাকে লিখতে হবে। তার টাইটেল একটা দিতে হবে প্রথমেই, যখনই তুমি সামারি লিখবে একটা টাইটেল দিলে। আমরা এখানে পুরোটা পড়ে দেখেছি, যার মানে হচ্ছে যে কিভাবে নানা রকমের যে পশু পাখিরা নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করে। আমরা তো কথা বলি মানুষ, কিন্তু পশু পাখিরা কথা বলতে পারে না, আমাদের মতন ভাষায় কথা বলতে পারে না, তারা তাদের ভাষায় কথা বলে। সেটা নিয়েই আজকের এই প্যাসেজ। কি বলছে, কমিউনিকেশন ইজ এ পার্ট অফ এভরিডে লাইফ, অর্থাৎ এই যে যোগাযোগ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশ। যোগাযোগ ছাড়া, একজনের সাথে একজন কথা বলা ছাড়া, যে কোনো রকমের ভাব বিনিময় ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। পিপল অর্থাৎ আমরা মানুষেরা কি করি, গ্রিট, আমরা শুভেচ্ছা জানাই, স্মাইল করি, হাসি, আর ফ্রাউন, কখনো ভ্রু কোচকায় বা কোনো অঙ্গভঙ্গি করি। কেন? টু শো দেয়ার ফিলিংস, আমাদের বা এই সমস্ত মানুষেরা তাদের ফিলিংসকে দেখানোর জন্য, অন্যদেরকে বোঝানোর জন্য যে কি বলতে চাইছি, মনের ভাবটা কি। অ্যানিমালস অলসো কমিউনিকেট উইথ ইচ আদার, তো পশু পাখিরাও কিন্তু নিজেদের মধ্যে কি করে, এই ভাবের আদান প্রদান করে। দে ইউজ বোথ সাউন্ডস অ্যান্ড বডি মুভমেন্টস, তারাও কিন্তু আমাদের মতন কি করে, শব্দ করে, বডি মুভমেন্ট করে, অর্থাৎ তাদের শরীরের অঙ্গভঙ্গি করে কিন্তু তারাও কমিউনিকেট করে। বার্ডস সিং, পাখিরা গান গায়। কেন? টু সেন্ড মেসেজেস
কখনো বার্তা দেওয়ার জন্য অন্য পাখিকে, অর টু প্রোটেক্ট দেয়ার হোমস, কখনো তাদের বাড়িকে সুরক্ষিত করবার জন্য। হয়তো তার বাসায় একটা সাপ এসছে, অন্যান্য পাখিদের অ্যালার্ট করে দিচ্ছে সে। এইভাবে মেল ব্ল্যাকবার্ডস সিং সুইট সংস, অর্থাৎ পুরুষ যে ফিঙে পাখি সে কিন্তু কী করে, মিষ্টি গান গায়, টু অ্যাট্রাক্ট আদার্স, অন্যান্য পাখিদেরকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য। ইন দ্য সি, সমুদ্রের মধ্যে কি হয় আবার, সমুদ্রে ওয়েলস অর্থাৎ তিমি মাছেরা মেক ডিপ সাউন্ডস, তারা কিন্তু বেশ গম্ভীর আওয়াজ করে। ওয়াইল ডলফিনস হুইসেল, তারা কিন্তু সিটি দেয়, ডলফিনেরা সিটি দেয় এবং ক্লিক ক্লিক আওয়াজ করে, এটা তাদের ভাষা। দিস সাউন্ডস ক্যান ট্রাভেল ভেরি ফার, এবং এই সাউন্ডগুলো জলের মাধ্যমেই কিন্তু বহু দূর অবধি সেগুলো পৌঁছে যায় এবং তাদের সমগোত্রীয় প্রাণীরা সেগুলো বুঝতে পারে, তাদের নিজেদের মধ্যে কথাবার্তা হয়। অ্যানিমালস অলসো ইউজ বডি ল্যাঙ্গুয়েজ, তারাও কিন্তু তাদের শরীরী ভাষার মাধ্যমে কমিউনিকেট করে। শরীরী ভাষা কোনগুলো, ধরো তুমি কাউকে হাতে ইশারা করে ডাকছো, কাউকে মুখটা দেখিয়ে বোঝাতে চাইছো কি তোমার মন খারাপ, এইগুলোকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। স্ট্রং হায়েনাস সো পাওয়ার বাই রেইজিং দেয়ার ফার, যে সমস্ত হায়েনারা শক্তিশালী তারা তাদের গায়ের লোমকে খাড়া করে তাদের শক্তি প্রকাশ করে। ওয়াইল উইকার ওয়ান্স বো দেয়ার হেডস, যখন কিনা যারা দুর্বল হায়েনা তারা তাদের মাথা নুইয়ে বশ্যতা স্বীকার করে, অর্থাৎ আমি বাপু হেরে গেছি, আমি মাথা নামিয়ে ফেলেছি। সাম ইনসেক্টস, কিছু পতঙ্গও আছে, তারা কিভাবে তাদের বক্তব্য রাখে, তারা কিভাবে তাদের কমিউনিকেট করে তাদের মধ্যে, যেমন লাইক ওয়াস্পস, যেমন বলতা, হ্যাভ ব্রাইট কালার্স, তাদের আবার খুব উজ্জ্বল গায়ের রং, টু ওয়ার্ন আদার্স অ্যাবাউট দেয়ার ডেঞ্জারাস স্টিংস, তাদের গায়ে যে একটা বিপজ্জনক হুল রয়েছে, হুল ফুটিয়ে দেয় না তারা, তাহলে সেইটার কিন্তু একটা সতর্কতা তারা জানায় অন্যান্যদের, কীভাবে না তাদের ব্রাইট কালারের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের সামারি। তো এর সাথে সাথে আমাদের আজকে লেসন 8 শেষ হয়ে গেল। এই যে এখানে একটা কিউআর কোড আছে, তোমরা এটাকে স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হও, তাহলে তোমরা এখান থেকে এই যে পিডিএফ কপিটা তোমরা সফট কপি হিসাবে ডাউনলোড করতে পারবে। তো এটা স্ক্যান করে তোমরা ওখানে জয়েন করতে পারো। তো যাই হোক, আজকে এইভাবে আমাদের লেসন 8 শেষ হলো এবং এরপর আমরা লেসন 9 আবার নিয়ে আসবো তোমাদের জন্য। আমাদের টু দ্য পয়েন্ট ইংলিশ যে চ্যানেল, এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। হ্যাঁ, কোথাও কোনো অসুবিধা হলে তোমরা এখান থেকেই তার হেল্প পেয়ে যাবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে, আর যখনই কোনো কারণে পড়াশুনো করতে অসুবিধা হবে, বাইরে যেতে অসুবিধা হবে, তখনই চ্যানেলে তোমরা বাড়িতে বসে পড়াশুনো করবে। ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। Master your English here today. Clear your doubts and find your way. Simple lesson, strong and bright. To the point, English helps to rise. আজ থেকেই শুরু হোক ইংরেজির জয়, ভয় আর সন্দেহ সব দূরে যেন রয়। সহজ শেখা, স্পষ্ট কথা, দৃঢ় ভিত্তি গড়ি। To the point, ইংলিশে সফলতার পথ চলি। Please subscribe.